হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আজ থেকে আবার তোমাদের শুরু হলো 25টা এমসিকিউ প্রশ্নের সিরিজ। এখানে কি হবে? এখানে খুব গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে, যেগুলো আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, অর্থাৎ রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এছাড়াও পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং আগামী দিনে হবে, তার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। আরেকটা কথা বলে রাখি, এখানে শুধুমাত্র আমি উত্তর বলে যাব না, বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো দিয়ে সম্ভবত যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো আমি কিন্তু বলে যাব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মহাজনপদ যুগ সম্বন্ধে ভুল জোড়াটি বের করো। এতে কি বলছে? অঙ্গ ইকুয়াল টু চম্পা। অঙ্গ মানে কি? এই যে মহাজনপদ ছিল, আমরা জানি ষোড়শ মহাজনপদ, তাই না? তো অঙ্গ তার রাজধানী ছিল চম্পা বা চম্পা নগরী, সুতরাং এটা ঠিক আছে। মগধের রাজধানী কি ছিল? রাজগীর এবং পরবর্তীকালে পাটলিপুত্র, সুতরাং এটাও ঠিক আছে। মৎস্য, মৎস্যর রাজধানী কি ছিল? বিরাট বা ভিরাট, যে যাই বলুক না কেন, সেটাও ঠিক আছে। আর কি? সুরসেন, সুরসেন ইকুয়াল টু কি লেখা আছে? বৈশালী, এইটা ভুল। সুরসেনের যে রাজধানী ছিল সেটা অ্যাকচুয়ালি ছিল কি? মথুরা, তাই না? আর বৈশালী কার রাজধানী ছিল? বৈশালী ছিল ব্রিজির রাজধানী। সুতরাং কি হচ্ছে? এইটা ভুল আছে, অর্থাৎ অপশন ডি হবে উত্তর। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে তাঞ্জোর লিপিতে কোন চোল রাজার কৃতিত্ব বর্ণিত আছে? এটা কি হবে? অপশন ডি রাজরাজ চোল বা প্রথম রাজরাজ চোল। আচ্ছা, প্রথম রাজরাজ নিয়ে একটু জেনে নেওয়া যাক। প্রথম রাজরাজ বা অনেকে প্রথম রাজরাজ চোলও বলে থাকে। তো প্রথম রাজরাজ কি হয়েছিল? চোলদের যে বংশ ছিল সেখানে একটা টাইম এসেছিল এই বংশটা প্রায় অবলুপ্তির পথে চলে গেছিল। তো প্রথম রাজরাজ চোল যিনি ছিলেন, ইনি হচ্ছে এই বংশের গৌরব পুনরুদ্ধার করেন। এটা মাথায় রাখবে, এটা কিন্তু প্রশ্ন চলে আসে। গৌরব পুনরুদ্ধার করেন। তারপরে কি? রাজরাজেশ্বরের যে মন্দিরটা আছে, রাজরাজেশ্বরের যে মন্দির, সেটাও এনার তৈরি। আর একটা মন্দির আছে অনুরাধাপুরমের মন্দির, অনুরাধাপুরমের মন্দির। এছাড়াও কি? এছাড়াও শিলং, বা যেটা আমরা এখন শ্রীলঙ্কা বলি, সেটাকে কি করেছিলেন ইনি কিন্তু দখল করেছিলেন। তো এই কটা একটু মনে রাখবে প্রথম রাজরাজ চোল সম্পর্কে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? আকবরের শেষ যুদ্ধ অভিযান কোনটি? কোনটি হবে? অপশান ডি আসিনগড় দুর্গ দখল। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1601 সালে। এবং এর পরই কিছু বছর পরই 1605 নাগাদ আকবরের মৃত্যু হচ্ছে, তাই না? কি জন্য মৃত্যু হচ্ছে জানো আকবরের? ডাইসেন্ট্রি বলে একটা রোগ, যেটা আর কি অতিরিক্ত ডায়রিয়া হলে যেটা হয়ে যায়, সেটাই। তো এই জন্য আকবরের মৃত্যু হচ্ছে। এখানে আছে দেখো গুজরাট দখল। এই গুজরাট দখল নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে। এই গুজরাট দখল করার পরে এইটাকে স্মরণীয় করে রাখতে বুলান্দ দরওয়াজা আকবর নির্মাণ করেছিল। বুলান্দ দরওয়াজা বা বুলান্দ দরওয়াজা, এটা আকবর নির্মাণ করেছিল, এটা একটু মাথায় রাখবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে জাতীয় কংগ্রেসের কোন প্রেসিডেন্ট ক্রিপস মিশন এবং ওয়াভেল পরিকল্পনা দুটোতেই যুক্ত ছিল? আচ্ছা, তার আগে তোমরা বলবে ক্রিপস মিশন কত সালে হয়, মানে কত সালে আসে? এটা 1942 সালে এসেছিল স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে, তাই না? তোমরা ওয়াভেল পরিকল্পনা কত সালে, এটা কমেন্ট বক্সে জানাবে। আর এর উত্তরটা কি হচ্ছে? দুটোতেই যুক্ত ছিল কে? আবুল কালাম আজাদ, তাই না? আবুল কালাম আজাদ নিয়ে কটা কথা আমি বলে দিই। আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদের জন্ম কোথায়? জন্ম বিভিন্ন বইতে যেটা লেখা থাকে সেটা হচ্ছে মক্কা, তাই না? এনার দুটো বিখ্যাত পত্রিকা ছিল, এনার দুটো বিখ্যাত পত্রিকা ছিল। সেটা কি? সেটা হচ্ছে আল হিলাল এবং আল বাগাল।
এনার একটা বই আছে যেটা মানে খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে। সেটা কি? সেটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা বলে দিই, কংগ্রেসের জুনিয়র মোস্ট প্রেসিডেন্ট কিন্তু ইনিই ছিলেন, ঠিক আছে? মানে কংগ্রেসের যে প্রত্যেক বছর সভা হতো সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হতো, ইনি হচ্ছে সব থেকে জুনিয়র মোস্ট প্রেসিডেন্ট, ঠিক আছে? আর কি, আর হচ্ছে কংগ্রেসের সর্বাধিক সময় ধরে ইনি প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের। আর স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীও কিন্তু ইনি ছিলেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীও কিন্তু আবুল কালাম আজাদ ছিলেন, এটা একটু মাথায় রাখবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে 1937 সালের সাধারণ নির্বাচনের সময় জাতীয় কংগ্রেসের নিচের মধ্যে কোনটি অ্যাবসুলেট মেজরিটি পায়নি? আচ্ছা, আমি বলে রাখি, এই যে 1937 সালের নির্বাচন, এটাই একটা কিন্তু কোশ্চেন। সাধারণ নির্বাচন কত সালে হয়েছিল, এটা কিন্তু 1937 সাল, এটাই কিন্তু বহুবার পরীক্ষায় আসে, সুতরাং সালটা মনে রাখবে। আর একটা বলে রাখি, কংগ্রেস 11টার মধ্যে, টোটাল 11টার মধ্যে 9 জায়গায় মন্ত্রিসভা গঠন করেছিল, ঠিক আছে? আর কি, বাংলায় কে জয় হয়েছিল? বাংলায় জয়ী হয়েছিল কৃষক প্রজা পার্টি। কৃষক প্রজা পার্টি, এর একটা বিখ্যাত নেতা আছে, সেই নেতাটার নাম তোমরা কমেন্ট বক্সে লিখবে, কৃষক প্রজা পার্টির। আর পাঞ্জাবে কারা জয়ী হয়েছিল? বা পাঞ্জাবে মন্ত্রিসভা গঠন করেছিল কারা? ইউনিয়নিস্ট দল, ঠিক আছে? এখানে কে ছিল জানো? বি আর আম্বেদকর এই দলে ছিল। তো যাই হোক, এই প্রশ্নের উত্তর অনুযায়ী মেজরিটি অ্যাবসলিউট পায়নি কোথায়? আসামে। এটাও একটু মনে রাখবে, প্রশ্নটা কিন্তু আসে। তবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখবে, 1937 সালে যে নির্বাচনটা হয়েছিল, এইটাই পরীক্ষায় বারবার আসে। 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? এটা কি হবে? এটা হবে উত্তরপ্রদেশ। আমি একটু বলে দিই, এখানে পাঞ্জাবও আছে। পাঞ্জাবে কিন্তু বেশি দিন ধরে রাষ্ট্রপতি শাসন ছিল, কিন্তু উত্তরপ্রদেশে হচ্ছে সর্বাধিক বেশিবার। তবে এটাও বলে রাখি, বহু বইয়েতে দেখবে এটা অনেক সময় কেরালাও লিখে দেয়, কিন্তু উত্তরপ্রদেশটাই মানে মান্যতা পায় উত্তরের দিক থেকে। যাই হোক, তো এমার্জেন্সি আমরা জানি, এমার্জেন্সি সংবিধানের কত নাম্বার পার্টে আছে? সংবিধানের 18 নাম্বার পার্টে আছে, তাই না? এবং কত নাম্বার আর্টিকেলে আছে? 352 থেকে 360 পর্যন্ত আর্টিকেলে হচ্ছে এমার্জেন্সি আছে। 352তে কি আছে? 352তে আছে ন্যাশনাল এমার্জেন্সি। 356তে আছে প্রেসিডেন্ট রুল। আর 360-এ আছে কত? 360-এ আছে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সি, তাই না? এবং এমার্জেন্সি কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে এমার্জেন্সিটা নেওয়া হয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকায় আছে? আমরা সবাই জানি যে 3টে তালিকা হয়, একটা হচ্ছে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যৌথ তালিকা, তাই না? তো আইন শৃঙ্খলা কোন তালিকায় আছে? রাজ্য তালিকায় আছে। আচ্ছা, বলে দিই, কেন্দ্র তালিকায় টোটাল আগে 100টা বিষয় ছিল, এখন দুটো কমে গিয়ে হয়ে গেছে 98টা বিষয়। রাজ্য তালিকায় টোটাল আগে 61টা বিষয় ছিল, এখন দুটো কমে গিয়ে হয়ে গেছে কত? 59টা বিষয়। যৌথ তালিকায় কটা আছে? 52টা হচ্ছে বিষয়। আচ্ছা, কেন্দ্র তালিকায় কি কি থাকতে পারে তোমরা এমনিই বুঝতে পারবে। প্রতিরক্ষা, তোমরা নিজেরাও জানো যে এই যে আর্মি টার্মি যা আছে সব তো কেন্দ্রের হাতেই থাকে, কোনো রাজ্যের হাতেই থাকে কি? পররাষ্ট্রনীতি এগুলো রাজ্যের হাতে থাকতেই পারে না, তাই না? পররাষ্ট্রনীতি। এছাড়াও কি হতে পারে? রেল হতে পারে, তাই না? তোমরা সবাই জানো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারটা। তারপর ডাক ব্যবস্থা হতে পারে, তাই না? বিমা হতে পারে। এগুলো সব হচ্ছে কেন্দ্র তালিকার আন্ডারে। রাজ্য তালিকা খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। রাজ্য তালিকার প্রথমেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুলিশ। তোমরা সবাই শুনেছো আমাদের রাজ্যেও বলা হয় দিদির পুলিশ বা মুখ্যমন্ত্রীর পুলিশ, তাই না? এটা রাজ্য তালিকার বিষয়। কৃষি, স্বাস্থ্য, এই সমস্ত কিছু কিন্তু রাজ্যের আন্ডারে আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট ল্যান্ড, এটা মনে রাখবে, ল্যান্ড বা লোকাল গভর্নমেন্ট, তাই না? এই সমস্ত কিছু আছে রাজ্য তালিকার আন্ডারে। আচ্ছা, যৌথ তালিকার আন্ডারে খুব ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে শিক্ষা।
বন জঙ্গল, শ্রমিক, এই যে বিবাহ টিবাহ যা হয় তার যে আইন শৃঙ্খলা সমস্ত কিছু কোথায় আছে? যৌথ তালিকায় আছে। এটা একটু মাথায় রেখে দেবে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতীয় সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিরা কার দ্বারা নির্বাচিত হয়? এটা কি হবে? অপশন এ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতির দ্বারা। ঠিক আছে, রাষ্ট্রপতির দ্বারা, কিন্তু প্রধান যে বিচারপতি তার পরামর্শই নেবে। আচ্ছা, বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? 51 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার নাম কি? তার নাম হচ্ছে সঞ্জীব খান্না, তাই না? এসকে সঞ্জীব খান্না। আচ্ছা, সুপ্রিম কোর্ট কবে এস্টাবলিশ হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সাল। আচ্ছা, আমাদের সুপ্রিম কোর্টে টোটাল বিচারপতির সংখ্যা কটা? একটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার সঙ্গে 33টা নর্মাল জাজ, সব মিলিয়ে 34টা জাজ আছে। আচ্ছা, আমাদের যে হাইকোর্ট আছে সেই টোটাল ভারতবর্ষে কটা হাইকোর্ট আছে? 25টা। প্রথম হাইকোর্টের নাম কি? ক্যালকাটা হাইকোর্ট। একদম 25তম হাইকোর্টের নাম কি? অমরাবতী হাইকোর্ট। এগুলো একটু মনে রাখবে, এগুলো কিন্তু স্ট্যাটিক জিকে আকারে কিন্তু পরীক্ষায় চলে আসে। নেক্সট 9টা খুব ইম্পর্টেন্ট, কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? আমরা কি বলি বিশ্বনাথ নগরী কাকে বলি? বারাণসীকে না? তোমরা যারা ফেলুদা সিনেমা দেখেছো, সেই পুরনো যে সৌমিত্র যে ফেলুদা সিনেমা আছে, জয় বাবা ফেলুনাথ, সেখানেও দেখবে ওখানে কাশীর বিশ্বনাথ মন্দির নিয়ে কিন্তু একটা কথা আছে, তাই না? ওই কাশীতে সবাই ঘুরতে গেছিল তারা, তো সেখানেও তোমরা কিন্তু এই লিঙ্কটা দেখতে পাবে। তো যাই হোক, বাকি এখানে দেখো সুরাট, গুজরাটে সুরাটে একটা বিখ্যাত মন্দির আছে, সেটা কি? সেটা হচ্ছে জৈন টেম্পল, তাই না? চিন্তামণি, চিন্তামণি জৈন টেম্পল, চিন্তামণি জৈন টেম্পল। ঠিক আছে। গুয়াহাটি বা আসামে কি আছে? আসামে তোমরা সবাই জানো কামাখ্যা, তাই না? কামাখ্যা মন্দির আছে, খুব বিখ্যাত মন্দির, তাই না? জয়পুর বা আমাদের যে রাজস্থানের যে জয়পুর, সেখানে কি আছে? সেখানে একটা বানর মন্দির আছে, বানর মন্দির আছে, তাই না? এছাড়াও জগৎ শিরোমণি মন্দির আছে এখানে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পাইকা নাচ বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি নৃত্য, এটি নিম্নলিখিত কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? পাইকা নাচ হয় কোথায়? ঝাড়খণ্ডে। ঠিক আছে। এখানে দেখো বিহার আছে, আগে বিহার আর ঝাড়খণ্ড একই জেলা, একই রাজ্য ছিল, তাই না? 2000 সালে আলাদা হয়েছে। তো যাই হোক, বিহারের একটা বিখ্যাত নাচ আছে, তার নাম কি? তার নাম হচ্ছে ব্রিজিকা নৃত্য, ব্রিজিকা নৃত্য। পশ্চিমবঙ্গে কি আছে? পশ্চিমবঙ্গে আছে গম্ভীরা। এটা অনেকে ভুলে যায়, মাথায় রাখবে, আমাদের যে কলকাতা নাইট রাইডার্স বা KKR যে টিমটা আছে IPL এর, তার ক্যাপ্টেন বহুদিন কে ছিল? গম্ভীর ছিল না? দুটো IPL ট্রফি দিয়েছে আমাদের। তো সেখান থেকে গম্ভীরাটা মুখস্থ রাখতে পারো। নেক্সট কি? নেক্সট হচ্ছে উড়িষ্যায়, উড়িষ্যার ক্লাসিক নৃত্য বিখ্যাত, সেটা কি? সেটা হচ্ছে ওডিসি, তাই না? আচ্ছা, ওডিসি বললাম যে একটা জিনিস বলে দিই, 1991 সালে তোমরা সবাই মাইকেল জ্যাকসনকে চেনো, তাই না?
মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন 1991 সালে একটা অ্যালবাম বের করেছিল, তার নাম কি? তার নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেখানে এই ওডিসি নাচের পারফরমেন্স কিন্তু দেখিয়েছিল, তাই না? নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন WMO এর সদর দপ্তর কোথায় আছে? WMOর সদর দপ্তর কোথায় আছে? আমরা সবাই জানি জেনেভাতে আছে। আচ্ছা, জেনেভা কোন দেশের? এটা তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে। জেনেভা হচ্ছে কোন দেশে আছে জেনেভা? ঠিক আছে, এটা কিন্তু বলবে, তার কারণ হচ্ছে অনেকে জেনেভা বলে মেরে দেয়, তাই না? জেনেভাই মানে জেনেভা বলেই সে আর কি মনে রাখে। ঠিক আছে, পরীক্ষার সময় অনেক সময় জেনেভা হচ্ছে মানে অপশানই দেয় না, সেই দেশটার নাম দিয়ে দেয়, তাই জন্য অনেকে গুলিয়ে ফেলে। সুতরাং এটা কোন দেশে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আচ্ছা, শুধুমাত্র যে WMO বা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন জেনেভাতে আছে তা কিন্তু নয়, আরও বেশ কিছু আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হু, তাই না? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর হচ্ছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন হাই কমিশনার, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, এটারও হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভায় আছে, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এখানে ওয়াশিংটন ডিসি দিয়ে রেখেছে আমেরিকার। সবসময় মনে করবে টাকার জায়গা যেখানে আছে সেটার হেডকোয়ার্টার আমেরিকায়, ঠিক আছে? যেমন ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। এছাড়া কি আছে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটাকে IMF বলা হয়, তারও হেডকোয়ার্টার কোথায় আছে? ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, প্যারিস, প্যারিস মানে অলিম্পিক হয়েছে প্যারিসে, তাই না? এখানে কি আছে? এখানে ইউনেস্কো, ইউনেস্কো সে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো তকমা দেয় যে, তাই না? সেই ইউনেস্কোর হেডকোয়ার্টার কিন্তু আছে প্যারিসে। রোমেতে সমস্ত খাবার জিনিস, ঠিক আছে, যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ঠিক আছে? আর কি? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এই সমস্ত কিছুর হেডকোয়ার্টার কোথায় আছে? রোমেতে আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নলিখিত কোন দিবসটিতে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়? এটা কি হবে? এটা হবে 28শে ফেব্রুয়ারি। আচ্ছা, এর পিছনে আমি বলে রাখি, সিভি রামান হচ্ছে এর জন্য দায়ী। সিভি রামান কে ছিল? সেই মহান বিজ্ঞানী, তাই না? সিভি রামান এই 28শে ফেব্রুয়ারি আলোর বিচ্ছুরণ, বিচ্ছুরণ যে ব্যাপারটা সেটা কিন্তু উনি মানে মানুষের আর কি মানে আলোকপাতে আনে। আলোর বিচ্ছুরণ, বিচ্ছুরণ ধর্ম বা আলোর যে স্ক্যাটারিং প্রপার্টি, সেটা কিন্তু এই সিভি রামান কিন্তু আবিষ্কার করেছিল। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? তো সিভি রামান নিয়ে দু একটা কথা বলে দিই। সিভি রামান হচ্ছে ভারতবর্ষের প্রথম যে 3 জন ভারতরত্ন পেয়েছিল তার মধ্যে ইনি হচ্ছে একজন, ঠিক আছে? তাহলে ভারতবর্ষের প্রথম যে ভারতরত্ন দেওয়া হয় 1954 সালে, সেটাই যে পেয়েছিলেন বিজ্ঞানী হিসাবে সে হচ্ছে সিভি রামান। বাকি দুজনের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর কি বলবো? ভারতবর্ষের ফার্স্ট নোবেল পায় ইনি, কিন্তু কোন ক্যাটাগরিতে? সায়েন্স ক্যাটাগরিতে, ঠিক আছে? ভারতবর্ষের ফার্স্ট নোবেল এমনি তো রবীন্দ্রনাথ ঠাকুর পাচ্ছে, কিন্তু সায়েন্স ক্যাটাগরিতে প্রথম নোবেল যিনি পেয়েছেন তিনি কিন্তু সিভি রামান। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের জাতীয় ক্যালেন্ডার কোন যুগের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে? এটা কি হবে? এটা হবে অপশন বি, শক, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলবে শক কোন জাতির শাখা ছিল? কমেন্ট বক্সে একটু লিখবে কোন জাতির শাখা ছিল। নেক্সট 14 এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখন মানে যে কোনো পরীক্ষায় যে কোনো ইন্টারভিউতে কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আমরা যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি বা AI শব্দটি কে প্রথম আবিষ্কার করে বা কে প্রথম বলেছিল? অপশন ডি, জন ম্যাকার্থি। এই নামটা মনে রাখবে, কেননা ইনি অনেক আগে নামটা বলেছিল, কিন্তু এখন যেহেতু একদম হট কেক, সুতরাং এইটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, বলো তো চ্যাট জিপিটি আছে, আমরা সবাই জানি এগুলো হচ্ছে সব AI এর, তাই না? চ্যাট জিপিটি এটা কোন দেশের সংস্থা? USA। আর এই চ্যাট জিপিটিকে কাউন্টার করেছে রিসেন্টলি একটা নতুন বেরিয়েছে AI, তার নাম হচ্ছে ডিপসিক, তাই না? ডিপসিক, ঠিক আছে? এটা হচ্ছে চায়নার কোম্পানি। এটা মাথায় রাখবে। এই চ্যাট জিপিটি একবার খুব অহংকার করে বলেছিল যে আমাদের সমতুল্য কেউ হতে পারবে না। তো মানে চায়না এমন একটা জিনিস বের করেছে যে চ্যাট জিপিটির পুরো একদম মানে ধসিয়ে দিয়েছে আর কি বাজার, বুঝতে পারলে? সুতরাং দুটোই নাম মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নলিখিত কোন স্থানে ন্যাশনাল এরোনটিক্যাল ল্যাবরেটরি অবস্থিত? এটা কি হবে? এটা হবে অপশন এ, ব্যাঙ্গালোর। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে?
বলছে নিম্নলিখিত কোনটি ভেনেজুয়েলার রাজধানী? এটা কি হবে? এটা হবে অপশন ডি, কারাকাস। ঠিক আছে, তো এইটা একটু মনে রাখবে, ভেনেজুয়েলার রাজধানী। তার কারণ হচ্ছে এইটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, ভেনেজুয়েলার রাজধানীটাই কিন্তু পরীক্ষায় বারবার চলে আসে। যাই হোক, বাকিগুলো বলে দিই। ওয়ারাস, ঠিক আছে, এ কার রাজধানী? এ হচ্ছে পোল্যান্ডের রাজধানী। তারপরে কি আছে? তারপর আছে উলান বাটার, এটা হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী। তারপরে আছে স্কোপাই, এই স্কোপাই কার রাজধানী? নর্থ ম্যাসিডোনিয়া, তাই না? ম্যাসিডোনিয়া নামটা শুনলেই কার কথা চলে আসে? আলেকজান্ডারের কথা। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোন বছর রিজিওনাল রুরাল ব্যাংক বা RRB, রেলের রিক্রুটমেন্ট বোর্ড নয় কিন্তু, এটা রিজিওনাল রুরাল ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এটা হয়েছিল 1975 সালে। এবং কত তারিখ সেটাও ইম্পর্টেন্ট, বাপুর জন্মদিনে, তাই না? 2 অক্টোবর। 2 অক্টোবর গান্ধীজির জন্মদিনই এটা চালু করা হয়েছিল। যেহেতু তোমরা নিজেরাই বুঝতে পারছো, রুরাল ব্যাংক, ঠিক আছে, গান্ধীজির এই সমস্ত আদর্শ ছিল, কুটির শিল্প, ঠিক আছে, রুরাল এরিয়ায় কাজ করানো, ঠিক আছে, পঞ্চায়েতি রাজ, এগুলো সব গান্ধীজির আদর্শ ছিল। সুতরাং ওনার জন্মদিনই করা হয়েছে। এখানে 1982 সালটা দেওয়া আছে, যেখানে আমি বলে দিই নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। নাবার্ড খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে 1982 সালে। ঠিক আছে, নাবার্ডের একটা ফুল ফর্ম আছে, এটাও পরীক্ষায় চলে আসে, লিখে দিই। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, সুতরাং নাবার্ডের ফুল ফর্মটাও কিন্তু পরীক্ষা চলে আসে, মনে রাখবে, এবং হেডকোয়ার্টারটাও মনে রাখবে মুম্বাই। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের কৃষি ঋণের উৎস হলো কোনটি? সরকারি ঋণ, বাণিজ্যিক ব্যাংক ঋণ, সমবায় ঋণ। কি হবে? সবকটি হবে ABCD। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে 2011 সালের আদমশুমারি বা সেন্সাস অনুসারে ভারতের দরিদ্র সীমার নিচে বা BPL, বিলো পভার্টি লাইনে শতকরা কতজন মানুষ বসবাস করত? এটা 2011 সাল, তারপর থেকে আমাদের সেন্সাস এখনো হয়নি। তো সুতরাং এইটা আমাদের বলতে হবে, এবং এটার উত্তর কি? এটা হচ্ছে 22%। ঠিক আছে, আচ্ছা 22% তখনকার সময় যদি আমরা মানে মানুষের সংখ্যা হিসাব করতাম, প্রায় 27 কোটি মানুষ। 27 কোটি মানুষ হচ্ছে BPL, বিলো পভার্টি লাইনে বিলং করতো। নতুন সেন্সাস আসলে আবার নতুন ডাটা আসবে, এখনো পর্যন্ত যেহেতু সেন্সাস আসেনি, তাই জন্য আমরা পুরোনো ডাটা নিয়েই এগোতে থাকবো। নেক্সট 20 নম্বর প্রশ্ন, এবং সেই বিখ্যাত প্রশ্ন, র্যাডক্লিফ লাইন নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? এটা একদম পাতি কোশ্চেন, তাই না? আমরা পড়ে পড়ে মানে ছোটবেলা থেকে পড়ে আসি। সেটা কি? ভারত ও পাকিস্তান। ভারত ও চীনে একবার সবার মানে একবার মানে রিভাইজ দিয়ে দিই। ম্যাকমোহন, ম্যাকমোহন লাইন আছে ভারত ও চীনের মধ্যে। ভারত আর আফগানিস্তান, ভারত থেকে আফগানিস্তান অনেকটা দূরে আছে না, তাই জন্য ডুরান্ড লাইন। এটার আবার সালও পরীক্ষা চলে আসে, 1892 সালে এই ডুরান্ড লাইনটা দেওয়া হয়। আর ভারত আর বাংলাদেশের মধ্যে 3 বিঘা করিডোর আছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র, এটাই একটা কোশ্চেন আর কি, ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কোনটি? যাই হোক, বলছে এটা হচ্ছে কুদানকুলাম হবে, কুদানকুলাম। ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কুদানকুলাম কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? এই উত্তরটা কি হবে? এটা হবে হচ্ছে রাশিয়া। তো এখানে আমি বলে রাখি, তারাপুর আমাদের যে প্রথম কেন্দ্রটা, পারমাণবিক কেন্দ্র তারাপুর, এইটা গড়ে উঠেছিল আমেরিকার সহযোগিতায়। আর একটা রাউত ভাতা বলে আর একটা আছে, সেটা গড়ে উঠেছিল কানাডার সহযোগিতায়। তো সুতরাং এই তিনটে একটু মনে রাখবে কোন টাকার সহযোগিতায়। আরেকটা যেটা আমি প্রথমেই বলে দিলাম, ভারতবর্ষের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কোনটা? কুদানকুলাম। তো এটাও একটু মনে রাখবে, আর নামটা শুনেই বুঝতে পারছো এ চেন্নাই বা তামিলনাড়ুতে হবে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ইউনিটটিতে ন্যূনতম মেমোরি আছে? আমরা সবাই জানি সব থেকে ছোট হয় কেবি, তাই না? 1024 কেবিতে 1 MB, 1024 MBতে 1 GB, 1024 GBতে 1 TB, তাই না? নেক্সট 23 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির সন্ধান দেয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে? ফেরোমিনি ফেরাসন, তাই না? ফেরোমিনি ফেরাসন মুখস্থ করে নেবে।
কেননা পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। এখানে দেখো লাইকেন, যাকে উত্তরটা কত হচ্ছে অপশান সি। আর এখানে আরেকটা দিয়েছে কি লাইকেন। লাইকেন কি? লাইকেন হচ্ছে একটা মিথজীবীর উদাহরণ, তাই না? পরীক্ষায় আসে, তার কারণ কি? লাইকেন হচ্ছে মিথজীবীর একটা উদাহরণ, যেখানে কি হচ্ছে, যেখানে ছত্রাক ও শৈবাল দুজনে সহবাস করে। নেক্সট 24 নম্বর প্রশ্ন কি বলছে, এদের মধ্যে কোনটি সাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসাবে ব্যবহার করা হয়? এটা কি হবে? অপশান এ, জাভা। নেক্সট কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং সে অনেকটা গুগলির মতো প্রশ্নটা। কি বলছে? বলছে ধরো একটি রেফ্রিজারেটরের দরজা কয়েক ঘন্টা খুলে রাখলে ঘরের তাপমাত্রা কি হবে? এটা অনেকেই মনে করবে কি, যেহেতু ফ্রিজ ঠান্ডা করে তাই জন্য যদি ফ্রিজটা আমি দরজা খুলে রেখে দিই, চালিয়ে রাখি ফ্রিজটা, তাহলে ঘরের টেম্পারেচার কমে যাবে। কিন্তু এটা কিন্তু ভুল। ঘরের টেম্পারেচার কি হবে? ঘরের টেম্পারেচার আস্তে আস্তে কিন্তু বাড়বে। তার কারণ কি? ধরে নাও তুমি যে ফ্রিজ আছে বা রেফ্রিজারেটর আছে, রেফ্রিজারেটর ধরো আছে, সেই রেফ্রিজারেটরের দরজাটা হচ্ছে তুমি ধরো খোলা রাখলে, তাতে কি হবে? যে মানে ফ্রিজের ভিতরে যে ঠান্ডা বায়ুটা মানে তৈরি হচ্ছিল, সেটা ঘরে যাবে। আর ঘরের যে গরম বায়ু, সেটা কি হবে? সেটা ঠান্ডায় আসবে। এটা একটা লং প্রসেস, হতেই থাকবে হতেই থাকবে। সুতরাং যে টেম্পারেচার বেরোচ্ছে, সেটাই কিন্তু আবার মানে মানে কি বলবো, মানে ও আবার ফ্রিজের ভিতরে ঢুকিয়েও নেবে। সুতরাং এটা একটা হতে থাকবে। কিন্তু এর মাঝখানে তোমরা সবাই জানো ফ্রিজে একটা জিনিস কাজ করে, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে কম্প্রেসার, তাই না? ফ্রিজে বলে নয়, যে কোনো হচ্ছে এই ঠান্ডা করার জিনিসে এই কম্প্রেসার থাকে। ঠিক আছে? এই কম্প্রেসার কি হচ্ছে, কম্প্রেসারের উপরে লোড বেশি পড়ে যায়। কম্প্রেসারকে অতিরিক্ত কাজ করতে হয়। অতিরিক্ত কাজ করতে গেলে কম্প্রেসার কি হয়ে যায়? হিট হয়ে যায়। হিট হয়ে যাওয়ার পরে কি হয়? তাপশক্তি বেড়ে যায়। এই তাপশক্তি কি হয়? আস্তে আস্তে ঘরটাকে ক্রমশ গ্র্যাজুয়ালি ঘরের টেম্পারেচার বাড়িয়ে দেয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, এই যে এসি বলো ফ্রিজ বলো, এদের একটা গ্যাস ইউজ করা হয়, তাই না? এই গ্যাসটাকে কি বলে? পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে কি? ফ্রিয়ন গ্যাস। ফ্রিয়ন গ্যাস হচ্ছে এসি বা ফ্রিজ এই সমস্ত জায়গায় লাগানো হয়। তোমরা দেখবে অনেকে যাদের এসি টেসি আছে আর কি, দেখবে ওই মানে মাঝে মধ্যে দেখবে মানে ঠান্ডা হতে চায় না, ঘর ঠান্ডা হতে চায় না, তাই জন্য দেখবে কোম্পানিতে ফোন করলে ওরা এসে একটা ছোট্ট মতো সিলিন্ডার আনে, এনে ওই মানে এসির যে কম্প্রেসার আছে সেখানে দিয়ে দেয়, তাই না? কি করে? ফ্রিয়ন গ্যাস দেয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, আজকে এই প্রশ্ন 25টা প্রশ্ন আমি দিলাম। তোমরা অবশ্যই জানাবে তোমাদের প্রশ্নগুলো কেমন লেগেছে এবং কে কটা পেরেছো। আমি কিছু সহজ কোশ্চেন দিয়েছি, কিছু কঠিন কোশ্চেন দিয়েছি, মোটামুটি একটা মিক্সচার দিয়েছি, তাই না? একটা মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। আরেকটা কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তার কারণ হচ্ছে আমরা ভালো ভালো কন্টেন্ট আগামীতে আরও আনবো। ঠিক আছে? এই মুহূর্তে আমি জানি রাজ্যের যারা পরীক্ষা টরীক্ষা দিচ্ছে টিচ্ছে একটু মন খারাপ, কিন্তু আমাদের কাজ আমাদের করে যেতে হবে, তাই না? 25টা 30টা এমসিকিউ যা হয় সেগুলো করতে করতে আমাদের এগোতে হবে, কারণ আগামীতে যে সমস্ত জিনিসগুলো আসছে সেগুলোর উপরে আমাদের ফোকাস রাখতেই হবে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক মারবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।